হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম সরলরেখা 3E এই অধ্যায়ের লাস্ট ক্লাস। বিগত ক্লাসগুলিতে আমরা এখানকার আগ পর্যন্ত অর্থাৎ 3E-তে 3E-এর আরও দুটি ক্লাস দিয়েছিলাম। এর পরবর্তী এটা লাস্ট ক্লাস হিসাবে আমি সরলরেখার এই ক্লাসটি নিয়ে আসলাম। আজকে আমরা সরলরেখার 3E এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। তো চলুন দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা কি কি আছে আজকের এই টপিকে। আজকে আমাদের যেটা আছে প্রথম টপিক 1 নম্বরে, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু থেকে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বললো? একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বললো। এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বললো, বিষয়টা এরকম। তো আমরা যদি 1 নম্বরের সলভটা করি, 1 নম্বরের সলিউশনটা করি, আমি একটু চিত্রটা একটু বোঝাই। বিষয়টা এভাবে যে আমাকে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। বিষয়টা এরকম যে আমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক, অক্ষদ্বয়ের সাথে এরকম অক্ষদ্বয় মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই উভয় অক্ষের সাথে এখানে 16 বর্গ একক 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু থেকে যার উপর অঙ্কিত এবং মূল বিন্দু থেকে এটার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটাতে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তার সমীকরণ মানে এই সমীকরণ, কার সমীকরণ? এই রেখাটার সমীকরণ আমাকে বের করতে বলছে। এটা তাহলে এটা সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমাকে প্রথমে এই সমীকরণ, লম্ব আকৃতির একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমাকে ধরতে হবে। লম্ব আকৃতির সমীকরণ মানে আমরা জানি যে লম্ব আকৃতির সমীকরণ অর্থাৎ লেট এক্স কজ আলফা 45 ডিগ্রি কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল, এই যে এটার মান কত, এটার মান দেওয়া নেই, এটার মান যদি পি হয় তাহলে পি। এটা হচ্ছে লম্ব আকৃতির সূত্র। লম্ব আকৃতির সূত্র হচ্ছে এরকম যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা হচ্ছে লম্ব আকৃতির সূত্র। এই সূত্র ফেলে আমার মানটা আমি হিসাব করে নিই। মান হিসাব করলে কি হবে দেখো, এক্স আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস ওয়াই সাইন 45 মান 1/√2 ইজ ইকুয়াল টু পি। আমি যদি এখানে লসাগু করতে চাই করতে পারি। যেহেতু ক্ষেত্রফলের বিষয়টা আছে তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আমি যদি এখানে পিটাকেও নামে দিই, আরও ফ্রেশ করে নিই একটু, অর্থাৎ x/√2p প্লাস y/√2p ইজ ইকুয়াল টু 1। এটাকেও আমরা সমীকরণ ধরতে পারি। আবার এখানে লসাগু করে যদি প্লার করে দিই, অর্থাৎ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √2p, এটাকেও আমরা সমীকরণ হিসেবে চালাতে পারি। এখান থেকে রহস্য কি, এই জায়গাটা থেকে আমরা দুটো বিন্দু বের করতে পারি, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে √2p আর 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক 0 আর √2p। এইভাবে আমরা বিন্দুগুলি বের করতে পারি। অর্থাৎ এই যে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারবো, এ বিন্দুর স্থানাঙ্ক √2p আর 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক 0 আর √2p। এই হিসাব অনুসারে এখান থেকে এতটুকু এটার মান হবে √2p, আর এখান থেকে এটার মান হবে √2p। এখন এই যে সমীকরণ 1 নম্বর সমীকরণ থাকলো, এখানে পি এর মানটা বসাই দিতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে। আমি কিভাবে করব তাহলে? আমি যদি চিন্তা করি যে ক্ষেত্রফল অফ, এটা যদি মূলবিন্দু ধরি যে ও এ বি, এই ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে হাফ গুণ ভূমি হচ্ছে এটা, অর্থাৎ √2p, উচ্চতা এটার মানও √2p, অর্থাৎ হাফ গুণ এখানে হিসাব করলে হচ্ছে 2p², অর্থাৎ p²। এইখানে ক্ষেত্রফল দেখো মান দেওয়া আছে কত, 16। তো এটা লিখতে পারবো আমরা যে শর্ত মতে এই p² মান হচ্ছে 16, অর্থাৎ p এর মান +-4, যেহেতু প্রথম চতুর্ভাগে p = 4। এই মানটা নিয়ে গিয়ে আমরা একে বসাই দেব। তাহলে 1 থেকে কি পাবো? 1 থেকে এটা যদি আমি চিন্তা করি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল, p এর মান 4, অর্থাৎ 4√2।
এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা আমাদের বের হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে তাহলে লম্ব আকৃতির সমীকরণ বলা হয়। এই সমীকরণের সাপেক্ষে আরও দু একটা অঙ্ক কেতাব স্যারের বই আছে। দেখো এখানে 6-এর এ 6-এর বি অর্থাৎ 6-এর টাইপটা আমাদের এই সূত্র ইউজ করে কাজ করতে হবে। তো আরও একটা অঙ্ক দেখা আছে এখানে, দেখো পরের প্রবলেমে চলে গেলাম আমি 2 নম্বর প্রবলেমে। 2 নাম্বার 1 শেষ, নাম্বার 2। নাম্বার 2তে যেটা আছে সেটা হচ্ছে এরকম, নাম্বার 2তে যেটা আছে সেটা হচ্ছে এরকম। নাম্বার 2, এলএম সরলরেখাটি মূলবিন্দু হতে 5 একক দূরে অবস্থিত। সেম কেস, একই কন্ডিশনের সূত্র, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম। এলএম রেখাটি মূলবিন্দু হতে 5 একক দূরে এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। মূলবিন্দু হতে এলএম এর ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের যোগবোধক দিকের সাথে, কাহিনীটা পেঁয়াজ একটু এই দিকে, যোগবোধক দিকের সাথে 45 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই জায়গাটাতে 45 ডিগ্রি কোণ তৈরি করতে, অর্থাৎ 45 না π/3 কোণ তৈরি করছে। যোগবোধক ওয়াই অক্ষের যোগবোধক এই দিকে, সি বিন্দুর স্থানাঙ্ক এত হলে ক্ষেত্রফল, এ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে, এবিসি এর। তো বলছে এগুলোকে এখানে এ এখানে বি বিন্দুতে ছেদ করছে, এইখানে কোণ তৈরি করছে π/3, তাহলে এখান থেকে এখানে আসে হচ্ছে π/2। তাহলে মোট এই যে রেখাটা, এই রেখাটা মোট কোণ তৈরি করলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে কোণ হলো কত? π/2 প্লাস π/3 এত, এখান থেকে এত ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এটার সলভ আমরা যদি করি, নাম্বার 2 এর যদি আমরা সলিউশন করতে চাই, আমাদের তাদের সমীকরণটা ধরতে হবে। তাহলে প্রথমে ধরে নিলাম এক্স কস কত, π/2 প্লাস π/3 প্লাস ওয়াই সাইন π/2 প্লাস π/3 ইজ ইকুয়াল টু পি। পি এর জায়গাতে মান দেওয়া আছে, এই মান লিখে দিব। পি এর জায়গাতে একবারে আমরা মানটা বসাই দিতে পারি, কারণ এখানে যখন মান দেওয়া থাকে না তখন পি ধরে নিই। আর যদি এর মূলবিন্দু হতে, এখানে রেখে মূলবিন্দু হতে 5 একক দূরবর্তী, এই যে দূরবর্তীর মানটা দিয়ে দেওয়া আছে, তাহলে সেখানে আমাদের মানটা আমরা বসাতে পারি। এখন এটা হিসাব করি, এটা হিসাব করলে কি হবে, এক্স কস π/2, অর্থাৎ কোয়াড্রেন্ট ঘোরালে এটার মান সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, অর্থাৎ π/2 থাকার কারণে এখানে হবে সাইন, আর এখানে অন্যের ঘরে গেলে অর্থাৎ মাইনাস সাইন π/3 প্লাস এটা হচ্ছে কস, ওর ঘরে যাবে অর্থাৎ কস হবে, অর্থাৎ ওয়াই কস π/3 = 5। কোয়াড্রেন্ট ঘুরাইছি, এখানে কোয়াড্রেন্ট ঘোরালে এটা কোয়াড্রেন্ট ঘোরালে সাইন হয়, কস সাইন হয়, আর এটা কোয়াড্রেন্ট ঘোরালে সাইন কস হয়। এখন মান বসাই, মাইনাস এক্স সাইন π/3 মান কত? সাইন π/3 মান হচ্ছে π/3 মান 60 ডিগ্রি, সাইন 60 মান কত? √3/2 প্লাস cos 60 ডিগ্রি মান হাফ, 5। তাহলে এখানে কত থাকলো? এটা উল্টে যাবে, তো উল্টে গেলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাসটা নিচে নামিয়ে দিয়ে একবারে ফরম্যাট বানায়নি, অর্থাৎ এক্স উপরে থাকলো, নিচে এই মানে নামিয়ে দিই, এটাকে নামিয়ে দিলে 10, অর্থাৎ 10/√3 হবে প্লাস y/10 হবে ইজ ইকুয়াল 1 হবে। তাহলে আমরা যদি এখন এইখান থেকে বিন্দু বের করতে চাই, তাহলে বিন্দুটা কত হবে? -10/√3 আর 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 আর 10। এই হচ্ছে আমাদের বিন্দু, অর্থাৎ যে দুটা বিন্দুর কথা আমাদের বলছিল যে এ এবং বি বিন্দু এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করছে, সেই বিন্দু দুটি আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ এখানে দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইলাম হলো তাহলে -10/√3, হ্যাঁ √3টা নিচে নামছে, √3 আর 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে 0 আর 10। এর সাথে এই দুটো বিন্দুর সাথে সি বিন্দুর একটা স্থানাঙ্ক, জানি না সি বিন্দুটা কোথায় আছে, হতে পারে সি বিন্দু এইখানে আরো দূরে আছে। সি বিন্দুর স্থানাঙ্ক -1 আর -2, কত ছিল সি বিন্দুর স্থানাঙ্ক? -1 আর -2, এই এদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। তাহলে এখন এই তিনটার ক্ষেত্রফল বের করলে হবে, অর্থাৎ আমাকে যখন করতে হবে এখন যে অতএব ক্ষেত্রফল অফ এ বি আর সি, তাহলে ক্ষেত্রফলের রুলস
হাফ। এবিসি মানে এখানে যদি আমরা হিসাব করি -10/√3 আর 0, 0 আর 10, আর সি বিন্দু কত -1 -2, এগেইন -10/√3 আর 0, এটা। এখন এটার হিসাব করো হাফ, এটার সঙ্গে এটা গুণ করলে -100/√3, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাসে থাকবে 0, সমস্যা না, এটার সাথে এটাও -0, যেহেতু প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস, নিচের থেকে আবার করলে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাসে প্লাস, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণ 20/√3। বিষয়টা এরকম, কারণ হলো এখানে দেখো এটার সঙ্গে এটা মাইনাস, সূত্রে একটা মাইনাস, 10 দুগুণ 20/√3, ঠিক আছে। তাহলে এখন এখানে হিসাব করলে কত আসে দেখি, এখানে হিসাব করলে কত আসে আমাদের। এখানে হাফ আছে, এটার সঙ্গে এটা হিসাব, আর এখানে হচ্ছে +10, অর্থাৎ +10টা আমি আগে লিখতে পারি, আর মাইনাস 100 লসাগু √3 120, অর্থাৎ -120/√3। এটা ক্ষেত্রফল রাখলেও হবে, এটা ক্ষেত্রফল রাখলেও হবে, আবার ঘুরে দিলেও হবে, কোনো সমস্যা নেই, ক্ষেত্রফল এটা রাখলেই এনাফ। এটাই আমাদের এই এবিসির ক্ষেত্রফল। যদিও প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল এই জায়গাটাতে, কোয়াড্রেন্ট ঘোরানোর এই জায়গাটাতে একটু প্যাচ ছিল। সরাসরি একই গ্রুপের প্রশ্ন, এটা এবং এটা আমাদের এই দুটোই হচ্ছে একই গ্রুপের প্রশ্ন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো ক্ষেত্রফল এটা রাখলেও হবে, দশমিক করলেও হবে, ঘুরে নিয়ে আবার চেঞ্জ করলে হবে, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। ওকে, চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিকটাতে কি আছে দেখি আমরা। নাম্বার 3, প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3-এ যেটা আছে যে এত বিন্দুগামী একটি সরলরেখার ঢাল হচ্ছে এত। এটা একটু দূরত্ব সম্পর্কিত কিন্তু একটু ভিন্ন। প্রবলেম নাম্বার 3-এর সলিউশন দেখো। 2 - 1 বিন্দুগামী, 2 - 1 বিন্দুগামী, 2 - 1 বিন্দুগামী এবং -3/4 ঢাল বিশিষ্ট এই রেখার ওপর 2 - 1 বিন্দু হতে 15 একক দূরে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। রেয়ার প্রশ্ন, এই প্রশ্নটা রেয়ার, কেতাব স্যারের বইয়ে আছে অঙ্কটা 7-এর এতে। এটা একাডেমিকের চাইতে অ্যাডমিশন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন। দেখি আমরা এই প্রবলেমটা সলভ করি। প্রথমে দেখো ঢাল দেওয়া আছে, আমরা ঢাল নিয়ে আগে আলোচনা করি। ঢাল, তো ঢাল যদি হয়, ঢালের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা লিখতে পারি যে tan θ সমান -3/4 আমরা লিখতে পারবো। এটা এখান থেকে যেহেতু মাইনাস আছে, আমরা যদি ছবি আঁকাই তাহলে মাইনাসের জন্য আমরা এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্টের চিত্রটা আঁকাতে পারি। এরকম হবে, হয় সেকেন্ড কোয়াড্রেন্টটা হবে নাহলে ফোর্থ কোয়াড্রেন্টটা হবে, এটা যদি আমি চিত্র আঁকাই। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি যে সিম্পলভাবে একটা ত্রিভুজ কল্পনা করি, যে ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সরি 4, এটা ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কত হবে এটা, এটা কত হচ্ছে অতিভুজকার 16 25, তার মানে এটা হচ্ছে 5। ওকে, এখন আমি এখান থেকে যদি মান বের করি, যদি এই চিত্র থেকে আমরা মান বের করি সাইনের, যে সাইন থিটা, সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, সাইন মানে কত লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ 3/5, আর কজ মানে কত কস থিটা, কস থিটা চিন্তা করলে কস থিটা মানে কত ভূমি ভাগ অতিভুজ মানে 4/5। এখন প্রশ্ন হলো যদি আমরা এই ঘরে চিন্তা করি তাহলে এক্ষেত্রে সাইন পজিটিভ আর কজ হবে নেগেটিভ এই সেকেন্ড ঘরে। যদি আমরা ফোর্থ ঘরে চিন্তা করি, এগেইন যদি আমরা চিন্তা করি এরকম যে এই ঘরে হিসাব হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে সাইন থিটার মান তখন কি হবে, এই ঘরে হবে সাইন থিটা তখন নেগেটিভ -3/5, আর এক্ষেত্রে কস থিটা এর মান হবে পজিটিভ, কারণ এটা 4 নম্বর চতুর্থ ঘর, এটা কিন্তু কজের ঘর, আর দ্বিতীয় ঘর এটা কিন্তু সাইনের ঘর, তাহলে এটা হবে তখন পজিটিভ অর্থাৎ 4/5। এই যে মানটা বের হলো এটা এখন হিসাব করো। হিসাব মানে এখানে আসি আমরা, এখানে বলো এই 2 - 1 বিন্দু হতে 15 একক দূরে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক। এরকম একটা সূত্র আছে, এরকম সূত্রটা দেখো, আমরা যদি এরকম সূত্র জানি একটা, যে কত একক দূরে কত বিন্দু থেকে,
2r-1 বিন্দু হতে 2-1 বিন্দু হতে কত একক দূরে? 15 একক দূরে অবস্থিত সমীকরণ কি হবে? এই যে x-2 বাই cos আলফা আর y-1 হতো, এখানে মাইনাস থাকার কারণে প্লাস হচ্ছে বাই সাইন আলফা। এই আলফার জায়গাতে আমি থিটা ইউজ করছি, এখানেও থিটা ইউজ করি, এখানেও থিটা ইউজ করি, ইজ ইকুয়াল এই যে দূরত্ব যেটা আছে কত 15, তখন হবে 15। এখন প্রত্যেকটা সমান এখান থেকে সাইজ করতে পারি। প্রত্যেকটা সমান মানে x-2 cos থিটা এর মান হচ্ছে 15 একটা, আর y+1 বাই সাইন থিটা এর মান 15 একটা। এখান থেকে কাজ করলে তাহলে কি হচ্ছে? x-2 সমান 15 cos থিটা, অর্থাৎ x সমান 15 cos থিটা প্লাস 2। এইটা একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় x এর মান। এখান থেকে যদি আমি y এর মান বের করি তাহলে হবে যেটা, সেটা হচ্ছে যে y+1 সমান 15 সাইন থিটা, y ইকুয়াল টু 15 সাইন থিটা মাইনাস 1, অর্থাৎ এইটা হচ্ছে আমার y এর মান। এখন লিগ্যালিটি মান বের হয়নি, এখন এই মানগুলো আমরা এই মানের সাপেক্ষে, অর্থাৎ এখান থেকে সাইন কসের মান আর এখান থেকে সাইন কসের মান, এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা স্থানাঙ্ক পাবো। তবে স্টেপ বাই স্টেপ দেখো তো, স্টেপ বাই স্টেপ মানে আমি এটার জন্য, অর্থাৎ এখন যদি আমি এটার জন্য চিন্তা করি, কোনটা? যে সাইন থিটা সমান 3/5 এবং cos থিটা সমান -4/5 এত হলে, যদি এরকম কন্ডিশন হয় তাহলে আমি দেখো এইখানে মানটা বসাবো। তাহলে x সমান আমি কি পাবো? x সমান পাবো আমি 15 cos থিটা। দেখো cos থিটা মান কত? -4/5 আর +2, আর এই যে y, তাহলে y সমান কি পাবো? এখানে দেখো 15 সাইন থিটা, সাইন থিটা মান হচ্ছে কত? 3/5 আর সাথে ওখানে আছে -1। তাহলে এটা সব হিসাব করলে, এখানে হিসাব করি কাটলে হবে 3 3 4 12, -12 থেকে 2 বাদ, অর্থাৎ x এর মান আসবে তখন -10 আসবে। এখানে আসতেছে -10, আর এটার হিসাব হচ্ছে তখন কত? 3 3 থেকে 9, অথবা 9 থেকে আরও 1 বাদ মানে 8। একটা হচ্ছে -10 আর 8 আসতেছে, তাই না? এখানে কত আসলো? সাইনের মান কত? সাইনের মান হচ্ছে আমাদের এখানে সাইনের মান বসাচ্ছি না, মিস্টেক করছি নাকি? সাইনের মান 3/5, হ্যাঁ 3/5। তা 3/5 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে? 3 3 থেকে 9, 9 থেকে 1 বাদ দিলে কত থাকবে? এখানে 8 থাকবে। 8 থাকতেছে না? 8ই থাকতেছে। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, কজ নেগেটিভ, সাইন পজিটিভ, কজ নেগেটিভ। তাহলে কজের মানটা বসাইছি আমি এখানে, কজের মানটা কোথায় বসালাম? কজের মানটা বসাইছি আমি এখানে, সাইনের মানটা বসাচ্ছি আমি এই জায়গাটাতে। তো সাইনের মান যদি এই জায়গাতে আমি বসাই তাহলে মান কি আসতেছে? আমার মান আসতেছে হচ্ছে 3/5 একটা, 3/5 একটা, আর -4/5 একটা। 3/5 আর -4/5, -4/5, 3/5 -4/5। এখানে সাইন বসাচ্ছি, সাইনের 3/5, কজের -4/5। তাহলে কজের জায়গাতে যখন বসালাম আমি, কজের জায়গাতে বসালাম হচ্ছে -4/5, হ্যাঁ, এটা হচ্ছে 3/5। তাহলে 3 5, তাহলে 3 3 থেকে 9, 9 থেকে 1 বাদ, তাহলে তো 8ই হয়। এটা তো 8ই আসতেছে, -10 আসতেছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে এই মানটা, তাহলে এটা স্থানাঙ্ক করে রাখতে পারি আমি, এগেইন মানে আবার। এগেইন দেখো কোন মানের জন্য? এই মানের জন্য। তাহলে এই মানের জন্য হিসাব করলে কি আসবে? এই মানের জন্য হিসাব করলে যেটা আসতেছে সেটা হলো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু -3/5 এবং এক্ষেত্রে কস থিটা সমান 4/5। এখানে মান বসাই দেখি কি আসে।
এখানে যদি এক্স এর মান বসাই তাহলে মান আসতেছে আমার 15 ইন্টু কস থিটা, মানে এটা 4/5, তারপর +2, আর ওয়াই এর মান এইখানে বসালে কি হবে 15 ইন্টু সাইন থিটা, সাইন থিটা মান হচ্ছে -3/5, আর তারপরে -1, তাহলে কত হয় এখানে 3, 3 4 12 14, এটা কত হয় 5, এটাও 3, 3/5, 3/5, 4/5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা এটা কত হচ্ছে 3, 3 থেকে 9, 9 কে 10, এটা হচ্ছে -10, এটা হলো -10, সাইন সাইন -10 আর -8। এই জায়গাটাতে দেখো একটু খেয়াল করো, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্থানাঙ্ক, এইগুলো হচ্ছে স্থানাঙ্ক, এটা এটা একটা স্থানাঙ্ক, এটা আর একটা স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে আমরা বিভিন্ন ধরনের স্থানাঙ্ক, অর্থাৎ এইখানে স্থানাঙ্ক আর এইখানে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কগুলো আমরা এই প্রসেসে বের করতে পারি। তো চলো পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকের হিসাব করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে একই রেখা নির্দেশ। খেয়াল করো পরবর্তী টপিকের অঙ্কটা, পরবর্তী টপিকের অঙ্কটা খেয়াল করে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে হচ্ছে যে 4 নম্বর, অর্থাৎ 4 নম্বর ইকুয়েশনে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো এরকম যে 4 নম্বরের সলভ, একটা সমীকরণ এখানে দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এরা দুজনা কি একই সরলরেখা নির্দেশ করবে, একই সরলরেখা নির্দেশ করা। অর্থাৎ এখানে সলিউশনের মধ্যে যেটা দেওয়া আছে 3x √3y +2 = 0, ইকুয়েশন নাম্বার 1, এবং x cos আলফা y sin আলফা = p, ইকুয়েশন নাম্বার 2। এই পিটাকে পাশে পার করে নিয়ে আসি ভালো হয়, অর্থাৎ x cos আলফা y sin আলফা - p = 0, এটা সমীকরণ 2। বলছে এই দুটো সমীকরণ, অর্থাৎ সমীকরণ নম্বর 1 এবং সমীকরণ নম্বর 2 যদি একই রেখা নির্দেশ করে তাহলে হিসাবটা কি এরকম। দেখো এখানে 1 ও 2 একই সরল রেখা নির্দেশ করলে, যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে এদের সহগদের অনুপাত, অর্থাৎ প্রথমটার x এর সহগ 3, নিচেরটার x এর সহগ cos আলফা, প্রথমটার y এর সহগ √3, দ্বিতীয়টার y এর সহগ sin আলফা, প্রথমটার ধ্রুবপদ দ্বিতীয়টার ধ্রুবপদ সমান হবে। এইটা হচ্ছে রুলস, একই সরলরেখা নির্দেশ করার রুলস। এই যে সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা নির্দেশ করা, এটা রুলস হচ্ছে দুটি সমীকরণ, এখানে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ, এই দুটি সমীকরণের সহগদের অনুপাত সমান। এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তুলনা করলে পি এর মানটা বের করতে পারবো। দেখো আমি যদি এই দুটো প্রথম দুটো চিন্তা করি, তো প্রথম দুটো মানে আমি যদি 3 আর এখানে cos আলফা = 3 sin আলফা, সাইনটাকে এখানে উঠাই দিলে এখানে পাবো হচ্ছে sin আলফা বাই cos আলফা = √3/3, হ্যাঁ ওটাকে নিচে নামাই দিলাম, তাহলে কত আসলো, এখানে আসলো হচ্ছে আমার tan আলফা, এখানে থাকতেছে 1/√3, এখান থেকে যদি আমি tan আলফা সমান tan 1/√3 মান কত, 1/√3 মান হচ্ছে 0, 1/√3 1/√3, 30 ডিগ্রি, একবার ডিগ্রি লিখে ফেললাম। তাহলে এখান থেকে আলফার মান বের হচ্ছে আমার 30 ডিগ্রি। এই আলফার মানটা আমার এইখানে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাব। পরবর্তী স্টেপ এই দুটা, প্রথমে নিয়েছিলাম আমি এই দুটা, এখন নিলাম এই দুটো, অর্থাৎ আবার যদি আমি চিন্তা করি পরবর্তী এই দুটা, অথবা প্রথম থেকে নিলেও হবে, এটা থেকে নিলেও হবে, এটা নিয়ে সমস্যা নেই। অর্থাৎ √3 বাই এখানে sin আলফা = 2/p, এটা নিলাম। এখন দেখো এখানে মান আমি বসাই দিতে পারি বা সোজাও করতে পারি, অর্থাৎ এরকমভাবে যদি আমি চিন্তা করি যে -√3p = 2 আর sin আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে -√3p = 2 ইন্টু sin 30 ডিগ্রি মান কত, 0 হাফ, তাহলে এটা 2 কাটা, অর্থাৎ p = -1/√3।
এইটাই হচ্ছে আমার পি এর মান। দ্যাটস ইট। এরপরে চলে যাই আমরা পরের সলভে। 5 নম্বর, দেখাও যে এ একটা রেখা, এ একটা রেখা এবং এ একটা রেখা, রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা। 3টা রেখা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। খুব সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার অ্যাডমিশনে অর্থাৎ অ্যাডমিশন গ্রুপের মধ্যে ওটা দেওয়া আছে। তারপর আমি হালকা একটু বলে দিব যে কেমনে করতে হবে। এখানে যদি আমি চিন্তা করি 5 নম্বর প্রবলেম, প্রশ্ন নম্বর 5, 3টা ইকুয়েশন দেওয়া আছে। এক্স ইকুয়াল টু এ ইকুয়েশন নাম্বার 1, ওয়াই ইজ ইকুয়াল বি ইকুয়েশন নাম্বার 2, এরপরে আরেকটা আছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স ইকুয়েশন নাম্বার 3। এই 3টা ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। যদি চিন্তা করি এরকম যে 1 নম্বর ইকুয়েশনটা এভাবে গেছে নাম্বার 1, 2 নম্বরটা এভাবে গেছে নাম্বার 2, 3 নম্বরটা এভাবে গেছে নাম্বার 3। তাহলে 3টা ইকুয়েশন যেভাবে সেট করে, তাহলে প্রথম দুটো সমাধান করলে ধরো আমি প্রথম এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এখানে হবে ধরো এ বিন্দু, এ আর বি। প্রথম দুটো সমাধান করলে এখানে স্থানাঙ্ক পাবো হচ্ছে এ বি। দ্বিতীয় দুটো অর্থাৎ 2 আর 3, 2 আর 3 মানে 2 আর 3 মানে এটা ধরো বি বিন্দু স্থানাঙ্ক। 2 আর 3 সলভ করলে যে স্থানাঙ্কটা পাবো, এখানে ওয়াই এর মান বি আছে, তো ওয়াই এর মান বসিয়ে দিলে এক্স মান হচ্ছে কত, বি ভাগ এম, অর্থাৎ এখানে এক্স এর মান পাওয়া যাবে বি ভাগ এম, আর ওয়াই এর মান পাওয়া যাবে বি। আর এইখানে সি বিন্দু অর্থাৎ 1 আর 3, অর্থাৎ প্রথমে করলাম হচ্ছে এই দুটা, তারপরে করলাম হচ্ছে 2 আর 3, এখন করলাম 1 আর 3। 1 আর 3 সলভ করলে এক্স এর মান এ দেওয়া আছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে আমি একটা এ পাবো, এটা এখানে এ বসায় যদি দিই এক্স এর জায়গাতে, তাহলে এম এ পাবো, অর্থাৎ এম এ। স্থানাঙ্ক শেষ, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি ভাগ এম আর বি, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ আর এম এ। এই 3টার ক্ষেত্রফল সরাসরি, অর্থাৎ ক্ষেত্রফল অফ এ বি সি বের করে হাফ বসায় দিলে ক্ষেত্রফলটা চলে আসবে, আর কিচ্ছু না, কোনো কাহিনী নেই, সরাসরি ক্ষেত্রফল চলে আসবে এটা। তো মানগুলো শুধু তোমরা বসে দেবে, এখানে হিসাব করবা, ক্ষেত্রফল পেয়ে যাওয়া। এরপরে আমি চলে গেলাম পরবর্তীটাতে, নাম্বার 6। নাম্বার 6 যেটা দেওয়া আছে সেটা দেখো, এটা একটা রেয়ার প্রশ্ন। নাম্বার 6 কি বলছে, এখানে বলছে যে এত বিন্দু থেকে আমি যদি চিন্তা করি এরকম কত, -3 আর 6, এখানে আছে -3, ধরো এই বিন্দুটা -3 দিয়ে নেই, এখানে একটা বিন্দু দিলাম মনে করো এই জায়গাটাতে, যে -3 এবং 6, এই বিন্দু থেকে এই বিন্দু হতে এত রেখার ওপর ধরো একটা টান দিলাম, এখানে একটা রেখা আঁকলাম। এই রেখাটা ধরো কত, এক্স - 2y আর -5 = 0। এই রেখার ওপর এত বিন্দু থেকে এত রেখার ওপর অঙ্কিত যে কোনো রেখাংশকে এত রেখাটি সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার ওপর যে রেখাংশটা টানলাম, এই রেখাংশকে আর একটা রেখা, অর্থাৎ পরবর্তী যে রেখাটা আছে, অর্থাৎ এক্স - 2y আর +5 = 0, এই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এই রেখাংশটাকে এই রেখাটা দ্বারা সমান 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ এখানে এতটুকু আর এখানে এতটুকু সমান। এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। এটা প্রুফ করে দেখানোর জন্য আমাকে যেটা প্রথমে যেটা করতে হবে, অর্থাৎ নাম্বার 6 এর সলভ যেটা করতে হচ্ছে, নাম্বার 6 এর সলভ যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে প্রথমে আমাকে ইকুয়েশনগুলো আমি উঠে নিতে পারি আমরা প্রথমে, অর্থাৎ এক্স - 2y - 5 = 0 ইকুয়েশন নাম্বার 1, আর এক্স - 2y + 5 = 0 ইকুয়েশন নাম্বার 2। আমাদের একটা বিন্দু দেওয়া আছে এখানে, এই বিন্দুটা দেওয়া আছে, আর এই যে এই রেখার ওপরে একটা বিন্দু আমি এটা ধরে নিলাম, ধরো পি অফ এক্স একটা বিন্দু ধরে নিলাম। তাহলে এটা বলতে পারি আমরা যে লেট 1 নং রেখার ওপর, এটা 1 নম্বর রেখা, 1 নং রেখার ওপর একটি বিন্দু ধরো পি অফ এক্স ওয়াই। এখন এই বিন্দুটা যদি এই রেখার ওপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে আমরা লিখতে পারতেছি, অর্থাৎ এই জায়গাতে এক্স এর জায়গাতে এক্স ওয়াই না ধরে আলফা বিটা ধরি, ভালো হবে না, যেহেতু এক্স ওয়াই আছে, আলফা বিটা ধরি, এখানে আলফা বিটা। তাহলে দেখো
শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা তাহলে আলফা বিটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করবো, অর্থাৎ আলফা টু বিটা মাইনাস 5 = 0 বাস। অর্থাৎ এই রেখার ওপর যদি এই বিন্দু অবস্থিত হয় তাহলে অবশ্যই এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হতে হবে। সেম কেস রেখে দিলাম। এখন আসি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুটা বের করি, মানে পি অফ আলফা বিটা ও -3 আর 6 বিন্দুর মধ্যবিন্দু বের করলে কী হবে? এখানে দেখো আলফা আছে, তাহলে আলফা এটা প্লাস, তাহলে আলফা +3/2 আর বিটা -6/2, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুটা কোন বিন্দু? এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু। তাহলে এই বিন্দু যদি হয় তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হতে হবে। যদি সিদ্ধ হয় তাহলে অবশ্যই এই রেখাটা এই যে রেখাংশ, অর্থাৎ এই বিন্দু থেকে পি পর্যন্ত রেখাংশ তাকে সমদ্বিখণ্ডিত করবে। বসাই তাহলে কত? 2 নম্বরের লেফট সাইড, 2 নং সমীকরণ এর বাম পক্ষ। 2 নং সমীকরণের বাম পক্ষ কত আছে? x - 2y + 5। বাম পক্ষ কেন তুললাম? শুদ্ধি পরীক্ষা করবে, এটাতে 0 আনতে হবে, 0 আনলে শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে, তাহলে প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ x এর মান এখন কত? আলফা +3 / 2 -2 ইন্টু বিটা -6/2 + 5। একবার লসাগু করে দিই 2, তাহলে হচ্ছে আলফা +3, আলফা প্লাস এখানে 3 মাইনাস একই কথা, 2 দিয়ে গুণ করলে 2 বিটা আর মাইনাসে প্লাস 6 × 12, 6 × 12 আর এখানে 5 × 10, পজিটিভ 10। তাহলে কত আসলো? আলফা -2 বিটা, সব তো প্লাসই হয়ে গেল, মাইনাস থাকলো কি? এখানে তো কত? বিটার মানে তো এত, বিটা এটাই মাইনাস হতো, এটা 3, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে এটা মাইনাস হলে এখানে আসলো মধ্যবিন্দু, ভুল করছে। মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু এটা প্লাস এটা বাই 2, মাইনাস আসতো -/2 আর এটা প্লাস এটা /2। তাহলে এখানে আসতেছে কত? এখানে হচ্ছে আমার মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তো এখানে হচ্ছে আমার মাইনাস আর এখানে হচ্ছে প্লাস থাকার কারণে এটা মাইনাস, এটাও হবে মাইনাস। তাহলে কত? 12 × 15 থেকে 10 বাদ দিলে কত থাকে? -5 / 2। অর্থাৎ ওপরে এই যে দেখো এটার মান কত? এই যে এটার মান এখানে বের করা আছে, এই যে এইখানে দেখো আলফা -2 বিটা আর -5 এর মান হচ্ছে 0। তাহলে 0 কত? 0/2, 0। তার মানে এই যে দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা এখানে লিখে রাখছিলাম সেটা শুদ্ধি পরীক্ষায় গ্র্যান্টেড হলো, অর্থাৎ রাইট সাইড চলে আসছে। অর্থাৎ প্রুফ যে এই রেখাটি দ্বারা এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, বাস প্রমাণিত। ওকে, একটু ব্যতিক্রম প্রশ্ন, তো ভালো আছে প্রশ্ন। এরপরে আর একটা প্রশ্ন আছে আমাদের, লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল, একটু জটিল বেশি, বুয়েটের প্রশ্ন। এটা 7 নম্বর প্রশ্ন। দেখো এখানে 7 নম্বর প্রশ্ন বলছে একটা সমীকরণ এখানে দিয়ে রাখছে। দেখো একটা সমীকরণ দিছে, এইখানে একটা সমীকরণ দিছে যে y = 2 মাইনাস পরম মান x - 2। এই সমীকরণের গ্রাফকে y - k, এই রেখাটি x অক্ষের সাথে সমান দুইটি ক্ষেত্রে ভাগ করে k এর মান নির্ণয় করতে হবে। এই k এর মানটা বের করতে বলছে। কে এই যে প্রথমে দেখো আমি একটা হিসাব শুরু করে দিই, নাহলে বুঝতে পারবে না। এখানে আমি যখন সলিউশন স্টার্ট করলাম আমার একটা ফ্রি একটা ইকুয়েশন দেওয়া আছে আগে প্রথমে, কত? y = 2 - x - 2, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর একটা ইকুয়েশন দেওয়া আছে এইখানে, কত? y = k, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন লিখলাম। বলছে যে এই ইকুয়েশনের গ্রাফকে, এটার যে গ্রাফ হবে, গ্রাফ মানে এটা ছক কাগজে আঁকলে যে গ্রাফটা আসবে সেই গ্রাফকে এই রেখা দ্বারা 2 ভাগে ভাগ করবে এবং তারা কি হবে? সমান, এক্স অক্ষের সাথে সমান, সেই দুইটা ক্ষেত্র সমান হবে। তাহলে কে এর মানটা কত? আমি এই যে পরম মানের এখান থেকে ডিসাইড করে দুটাকে আলাদা করে ফেলি। অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমি ভেঙে নিই। এখন কেমন করে ভেঙে নেব? এখানে এই জায়গাটা থেকে ভাঙলে দুটা জিনিস লেখা যায়। অর্থাৎ 1 হতে
আমি দুটো জিনিস লিখতে পারবো, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস, এটাকে যদি পজিটিভ ভাবি অর্থাৎ এক্স মাইনাস টু এটা ভাবতে পারি একবার, এবং ওই এক হতেই ওয়াই ইজ ইকুয়াল এই যে টু মাইনাস এই যেটা লিখলাম আমি এখান থেকে বের করে আনলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তো এই মাইনাসটা থাকলো আর একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে প্লাস এক্স মাইনাস টু এটা হবে, বিষয়টা এরকম। অর্থাৎ এই 1 নম্বর সমীকরণ থেকে ভাঙলে আমি দুটা কন্ডিশন লিখতে পারি, দুটা কন্ডিশন কি, এ একটা কন্ডিশন আর এ একটা কন্ডিশন লিখতে পারি। এদেরকে একটু ফ্রেশ করলে আরও ভালো হয়, মানে টু মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস টু, অর্থাৎ টু মাইনাস এক্স আর এই মাইনাসের জন্য প্লাস টু, তার মানে এখানে থাকলে কত মাইনাস সিক্স, তাই না? তাই হচ্ছে, কারণ এখানে যখন আমি কিনেছি, যখন আমরা প্লাস নিচ্ছি তখন এটা থাকতেছে, ব্র্যাকেট তুলে দিলে এটা হচ্ছে, আর যখন আমরা এটা কিনেছি, যখন আমরা এখানে মাইনাস নিচ্ছি তখন এক্স টু, হ্যাঁ টু, এখানে ওয়াই মাইনাস টু ছিল, তাই না? ওয়াই মাইনাস টু তো ছিল। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদেরকে যেটা করতে হচ্ছে, তাহলে কি হলো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে কি আসলো, আমরা কি পেলাম, তাহলে এখান থেকে 1 নম্বর ইকুয়েশনকে ভেঙে আমি একটা পেলাম হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল 2 আর 2 4, অর্থাৎ এটা ধরো এটা 2 নম্বর হলো, এটা 3 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে ধরো 4 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন ভেঙে আমি পাইলাম হচ্ছে 3 আর 4, আর 2 তো আছে। খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝতে হবে যে আমি 1 নম্বর ইকুয়েশন আমার ছিল হচ্ছে পরম মান থেকে যখন ভাঙলাম একটা পজিটিভ নিলে আমার এটা হচ্ছে, নেগেটিভ নিলে আমার এটা হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা যখন জানি, দেখো এরকম কন্ডিশন, যদি এখানে একটা পরম মান এক্স থাকে, একটা তখন এক্স লিখি আর একটা হচ্ছে মাইনাস এক্স লিখি। তো আমি যদি প্লাস লিখে হিসাব করি, মানে আমার চিহ্ন যেখানে ছিল মাইনাস, প্লাস লিখে হিসাব করলে আসবে ইকুয়েশন এটা, আর মাইনাস লিখে হিসাব করলে যদি আমরা মাইনাস লিখি তাহলে মাইনাসের সাথে মাইনাসে প্লাস হিসাব হয়ে যাবে, ইকুয়েশন আসবে আবার এইটা। এই দুটো ইকুয়েশন এখন ছক কাগজে স্থাপন করতে হবে। এই দুটো ইকুয়েশন যদি ছক কাগজে আমরা স্থাপন করি কিভাবে, এই দুটো ইকুয়েশনকে ছক কাগজে স্থাপন করলে আমি যদি একটু গ্রাফ চিন্তা করি, এরকম একটা গ্রাফ চিন্তা করি, তাহলে এইটার থেকে ছক কাগজে স্থাপন করলে আমরা বিন্দু বের করতে পারি, সহজে বিন্দু বের করতে পারি। দেখো কিভাবে, এক্স পার করে নিয়ে আসলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে বিন্দু যদি চিন্তা করি 4 0 একটা, আর বি বিন্দু হচ্ছে 0 আর 4 একটা, দুটা বিন্দু আমরা অনায়াসে পাবো। অর্থাৎ আমরা যদি টার্ম দিই এরকমভাবে, তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 0, আর এখানে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 4। তাহলে এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম এভাবে। এখন দেখো এই একটা রেখা, অর্থাৎ এই রেখাটা আমার আঁকানো শেষ। এটা যদি আমি আঁকাই ওয়াই ইকুয়াল টু এক্স, এটা কত, এটা দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, এটা মূলবিন্দুগামী রেখার সমীকরণ। যদি চিন্তা করা হয় এই রেখাটা এরকমভাবে গেছে, মূলবিন্দুগামী এরকমভাবে গেছে, এখানে পাঠিয়ে দিতে পারার সমস্যা নেই, অর্থাৎ এক্স প্রাইম আর ওয়াই প্রাইম চিন্তা করে আমি যদি এটাকে চিন্তা করি, তাহলে এইটা এই ইকুয়েশনটা হচ্ছে আমার 3 নম্বর, অর্থাৎ 1 2 3, আর এই ইকুয়েশনটা হচ্ছে আমার 4 নম্বর। তাহলে 3 আর 4 এক্স অক্ষের সাপেক্ষে যে ক্ষেত্রটা তৈরি করছে সেই ক্ষেত্রটা হচ্ছে এতটুকু অংশ, এতটুকু 3 আর 4 আছে কে 2। এখন প্রশ্ন এদের হলো যে 2 নম্বর রেখাটি এক্স অক্ষের সাথে সমান সমান দুইটি ক্ষেত্র তৈরি করছে। তাহলে এক্স অক্ষের সাথে সমান সমান দুটি ক্ষেত্র তৈরি করা কথার অর্থটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল কে, কথার অর্থ হচ্ছে ওয়াইয়ের মান আছে কিছু, অর্থাৎ সামথিং উপরে যাওয়ার পরে সেই রেখাটা এইরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। কেন বললাম, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু বি, মানে ওয়াইয়ের ইকুয়াল টু কিছু মান আছে, ওয়াইয়ের কোনো মান থাকা কথার অর্থ যে এখান থেকে আমরা উপরে অথবা নিচে যাবে। তো যেহেতু এক্স অক্ষের সাথে ক্ষেত্র তৈরি করছে, তাহলে এই সমীকরণটা আমরা 2 নম্বর ইকুয়েশন হিসেবে চালাবো। 2 নম্বর ইকুয়েশন হিসেবে যদি চালাই আমরা, তাহলে এখন দেখো কি পাচ্ছি, আমি এখন পর্যন্ত যে মান পাইছি সেটা হচ্ছে এই মান পাইছি, এই মানুষ জানি 0 0, তাহলে এটা জানি 4 0, এটা জানি 0 0। এখন এই রেখাটা দ্বারা এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে এবং এখানে ছেদ করছে হচ্ছে এই দুটা দ্বারা। তাহলে এই যে বিন্দুগুলো ধরলাম, এটা মূলবিন্দু 0 0, এটা ধরলাম এ বিন্দু, এটা জানি না, এটা জানি না, এটাও জানি না, ধরলাম এটা এম বিন্দু, এটা এন বিন্দু আর এটা পি বিন্দু।
এখন আমাকে এই বিন্দুগুলি বের করতে হবে, অর্থাৎ এম বের করতে হবে, এন বের করতে হবে, পি বের করতে হবে। বের করে দুটার ক্ষেত্রফল বের করে শর্ত মতো দুটো সমান করলে আমরা এর রেজাল্টটা পেয়ে যাব। তো বের হবে কি করে? ধরো এম বিন্দুটা এই দুটো সলভ করতে হবে। এই দুটো সলভ করলে কেমনে হবে? এই দুটো সলভ মানে সরাসরি কিন্তু সলভ করা যাবে। দেখো 3 আর 4, অর্থাৎ এই যে 3 আর 4, তো 3 আর 4 থেকে তুমি যদি চিন্তা করো 3 আর 4 থেকে পাই 3 ও 4 থেকে 3 নম্বর ইকুয়েশন থেকে হিসাব করে 4 থেকে y = x বসাই দিই। তাহলে এখানে যদি আমি x বসাই দিই তাহলে 4 - x, অর্থাৎ পার করে নিয়ে আসলে 2x = 4, অর্থাৎ x = 2 হবে। x = 2 হলে এখানে y = 2 হবে, অর্থাৎ m বিন্দুর স্থানাঙ্ক দেখো বের হয়ে গেছে 2 2। এরকমভাবে এই বিন্দুর স্থানাঙ্কটা দেখো, এটা মানে কি n বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে এই দুটো সলভ করতে হবে, অর্থাৎ এই 4 নাম্বারটা আর 2 নাম্বারটা। 2 নাম্বারটা কোথায়? 2 নাম্বারটা হচ্ছে y = k, তাহলে y = k পেয়ে গেলাম, অর্থাৎ আমরা মান পেয়ে গেছি, অর্থাৎ 2 থেকে পাই y = k। এই মানটা যদি আমরা এখন 4-এ বসাই, 4 কোথায়? 4 এখানে, তার মানে x = k হবে। y = k হলে x = k, অর্থাৎ এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি আমি কে। অর্থাৎ দেখো এই n এর মানটা আমরা কে পাইছি। এখন আসো এইখানে p এর মানটা কত হবে? p এর মান কে আছে, এটার সাথে এটা অ্যাড, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বার। 2 নাম্বারে আমার আছে y = k। তাহলে এখন যদি আমি চিন্তা করি 2 ও 3 থেকে, 2 এর কিন্তু আছে y = k, 3 কই? 3 হচ্ছে এটা, বসাও কে। এখানে যদি 3 থেকে চিন্তা করা হয়, 3 থেকে, তাহলে এখানে k বসালে k = 4 - x বার করে নিয়ে আসলে, অর্থাৎ x = 4 - k। তাহলে x এর মানটা পাইছে এটা, y এর মান এটা, অর্থাৎ p বিন্দুর স্থানাঙ্ক তাহলে হচ্ছে 4 - k আর y এর মান হচ্ছে k। বাস, সব বিন্দু পাওয়া শেষ। অর্থাৎ আমি m পাইলাম 2 2, n পাইলাম k p পাইলাম 4 - k আর k, আর মূল বিন্দু এটা 0 0 আর a বিন্দু হচ্ছে 4 0। এখন এটার ক্ষেত্রফল বের করবো আলাদা করে, এটার ক্ষেত্রফল বের করবো আলাদা করে, দুটো সমান করে ক্যালকুলেশন করলে k এর মানটা পাওয়া সম্ভব। আমি শেষই করে দিই। তাহলে সব বিন্দু আমার লেখা আছে, যেহেতু আমি এগুলো মান মিশে দিলাম, সব বিন্দু আমার চিত্রে উঠানো আছে। এখন ক্ষেত্রফল দুটো বের করে শর্ত মতো সমান করলেই k এর মানটা আমার বের হয়ে আসবে। দেখো আমি যদি প্রথমে চিন্তা করি যে m n আর p, ক্ষেত্রফল অফ m n আর p কি? হাফ অফ m এর মান কোনটা? 2 2 2 2। n এর মান কত? k k p এর মান কত? 4 - k, আর আরেকটা হচ্ছে k আবারও 2 2। এটা হচ্ছে m n p এর ক্ষেত্রফল। m n p এর ক্ষেত্রফল যদি এটা হয়, m n p এর ক্ষেত্রফল যেটা হয়, তাহলে এটা আরো একটু ছোট করে ফেলি। ছোট মানে এখানে হাফ থাক, 2k প্লাস k² আর প্লাস 8 - 2k, শেষ 8 - 2k, এরপরে মাইনাস 2k মাইনাস 4k, মাইনাসে মাইনাসে প্লাস k², মাইনাসে মাইনাসে প্লাস k², আবার মাইনাস 2k। এটা তাহলে কি আসলে এখানে হাফ হাফ, এখানে k² অর্থাৎ 2k², এখানে সবই তো মাইনাস, 2k একটা 2k কাটি, তাহলে থাকলো কি এখন 2k আর 4k, অর্থাৎ -8k, আর এখানে +8, সংখ্যা তো +8ই শুধু আছে, +8 আর নেই, অর্থাৎ k² নিলাম, এখানে -2k আর -4k, তার মোট -8k আর এরপর ওকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকবে এখানে k² - 4k আর +4, 2 কমন নিয়ে কেটে দিলাম, পরম মান রাখতে পারি, সমস্যা নেই। বাস, এটা হলো ওপরের এতটুকু ক্ষেত্রফল, নিচেরটার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল মূল বিন্দু 0, এ বিন্দু অর্থাৎ OAPN এর ক্ষেত্রফল,
হাফ অফ 0 0 4 0 4 মাইনাস কে আর কে আর কে 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 আবার 0 0। এর ক্ষেত্রফল বের করলে হাফ 0 প্লাস 4k প্লাস আবার 4k আর মাইনাস কে স্কোয়ার 0 4k মাইনাস কে স্কোয়ার আবারও প্লাস 0 নিচে থাকে এখন মাইনাস 0 এটার সাথে মাইনাস 0 আবার মাইনাস 0 মাইনাস কে স্কোয়ার মাইনাস 0 বাস। তাহলে এখানে হিসাব হলো কে স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার এটার সঙ্গে এটা আর থাকলো কে 4k 8k তার মানে প্লাস 8k আর কিছু নাই অর্থাৎ এটা কে এর সাথে কে 8k ওকে। তাহলে 2 কমনে ফেলাই দিলে থাকবে কত? থাকবে হচ্ছে মাইনাস কে স্কোয়ার আর প্লাস 8k এটা থাকবে। যেখানে মাইনাস কমন নিতে পারি দুটোই পরম মান সমস্যা তো ওই জায়গাতেই। তাহলে এটা মাইনাস কমনে ফেলে দিলে হবে কে স্কোয়ার মাইনাস 8k এটা হবে শর্ত মতে। এখন এইটা আর এইটা সমান। এখন এখানে বিষয় আছে প্লাস মাইনাস নিতে হবে। প্লাস মাইনাস এই দুটো যদি সমান হয় খেয়াল করে দেখো এই দুটো সমান শর্ত মতে এই দুটো সমান করলে ক্যালকুলেশন চলে আসবে। অর্থাৎ শর্ত মতে এই দুটো সমান অর্থাৎ এখানে দেখো কে স্কোয়ার মাইনাস 4k আর প্লাস 4 ইজ ইকুয়াল এখানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 8k এটাও পরম মান এটাও পরম মান। মানে প্লাস মাইনাস নিয়ে আমাকে কাজ করতে হবে। প্লাস মাইনাস নিয়ে কাজ করলে একটা শেষ করে দিই একটা প্লাস নিয়ে অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 ইজ ইকুয়াল কে স্কোয়ার মাইনাস 8k কেন এখানে তো 4k করলাম 2 কমন দিলাম না এখানে মিস্টেক এখানে তো 2 কমনে কাটে দিলে 2k তাহলে 2k হয় 4k হয় মাইনাস 4k এখন তো একটা ভুল চলে গেছিলো। তাহলে কি হলো এখানে 4k হচ্ছে 4k প্লাস নিলাম একটা আরেকটা হচ্ছে যে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 ইজ ইকুয়াল মাইনাস কে স্কোয়ার মাইনাস 4k এইটা। অর্থাৎ আমি যখন এটার সঙ্গে এটা তুলনা করতেছি যেহেতু পরম মান আছে সেই জন্য একবার পজিটিভ নিয়ে করলাম আর একবার নেগেটিভ নিয়ে করলাম তাহলে আমার সুবিধা হবে। কারণ এখানে দেখো কে স্কোয়ার কাটা কে স্কোয়ার কাটা 4k কাটা কিছু থাকে না অর্থাৎ এটাতে কোনো রেজাল্টই আসবে না এখান থেকে কোনো চলকই থাকবে না। এই যে কে স্কোয়ার কাটা 4k কাটা তাহলে 4 সমান 0 থাকে অর্থাৎ এটা গ্র্যান্টেড নয় এটা এখানে স্টপ বা বাতিল বা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমরা যেটা পাবো সেটা এখানে দেখো 4 = 0 পাবো এটা গ্রহণযোগ্য নয় অবাস্তব। এখান থেকে আসলে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 ইজ এপাশে নিয়ে আসো তাহলে মাইনাস প্লাস কে স্কোয়ার হবে আর এটা যেহেতু মাইনাস তাহলে এটা হবে মাইনাস 4k হ্যাঁ এটা হচ্ছে 0। একটু উপরে উঠি দেখো হিসাবটা জটিল আছে বইটার প্রশ্ন এবং অনেক ক্রিটিক্যাল প্রশ্ন সেজন্য একটু পুরোটা করিয়ে দিলাম। এখানে ফলো করলে আমরা মান কত পাই একটু উপরে উঠি আমরা কে স্কোয়ার আর কে স্কোয়ার কত হচ্ছে 2k স্কোয়ার এখানে 4k কত হচ্ছে মাইনাস 8k আর এখানে কত হচ্ছিল এখানে হচ্ছে 4 হলো 0 তাই না কে স্কোয়ার আর কে স্কোয়ার 2k স্কোয়ার 8k 4 ঠিক আছে 2 কমনলি ফেলাই দিলাম তাহলে কি হলো কে স্কোয়ার 4k প্লাস 2 হলো 0। উৎপাদক 2 দিচ্ছে উৎপাদক তো হবে না ইলিগাল অর্থাৎ দীঘাতে ফেলে করলাম মাইনাস বি অর্থাৎ মাইনাস প্লাস 4 প্লাস মাইনাস √b স্কোয়ার অর্থাৎ মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মানে 2 তার উপরে হলো 4 প্লাস মাইনাস 4 4 16 থেকে 8 বাদ একবারে লিখলাম 16 থেকে এই 8 বাদ দিলে থাকে এখানে 8 বাই 2 তার মানে এখানে 2√2 অর্থাৎ 4 আর প্লাস মাইনাস এটা ফলাফল কত আসবে এই 2 মানে 2√2 বাই 2
এখান থেকে আরও একটু হিসাব করি, আরও হিসাব করা যাচ্ছে। আরও হিসাব মানে উপরে 2 কমন নিয়ে ফেলে দিলে, অর্থাৎ 2 ± √2, এইটা আসবে অ্যান্সার। এখান থেকে দুটো মান পাওয়া যাচ্ছে। কে এর মান একটা পাওয়া যাচ্ছে হচ্ছে 2 +√2, আর একটা হচ্ছে কে এর মান 2 - √2। এটা বইটার প্রশ্নের মুখ দেখে তো আর দেয়নি, আসলে খুব জটিল প্রশ্ন একটা। দেখো কে এর মান এখানে দুটো বের হয়েছে, এ একটা মান বের হয়েছে, এ একটা মান বের হয়েছে। এই মানটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য না, শুধুমাত্র এটা অ্যান্সার হবে। এটা গ্রহণযোগ্য হবে না কেন? দেখো আমার যে চিত্রটা আঁকানো আছে, এখান থেকে এই জায়গাটার সর্বোচ্চ মান কত, অর্থাৎ এই যে চিত্রটা, অর্থাৎ ও এ আর এম, এই চিত্রের এখানে সর্বোচ্চ ত্রিভুজের শীর্ষবিন্দুর মানটা হচ্ছে 2, অর্থাৎ 2 এটা যদি 2 হয়, কে কোথায় আছে? দেখো এই জায়গাতে আছে কে, এখানে আছে 4 - কে, যাই হোক এখানে আছে, অর্থাৎ এর চাইতে ছোটো মান ভিতরে আছে। তাহলে অবশ্যই এই যে 2 + √2 মানটা এই ত্রিভুজের বাহিরে চলে যাবে, ওপরে চলে যাবে, এই জন্য এই মানটা গ্র্যান্টেড হবে না। এই মানটা দেখো 2 - √2, অর্থাৎ এই 2 এর চাইতে কম হবে। অর্থাৎ এখানে যে কে স্থানাঙ্কটা আছে, বা এগুলোতে কে, এই যেমন এখানে কে আছে, এখানে 4 - কে আছে, এই স্থানাঙ্কটা এই ভিতরে 2 - 2 এটার ক্ষেত্রে শুধুমাত্র সম্ভব। যদি কেউ এটাও রাখে, অর্থাৎ বইটার প্রশ্ন বুঝতে পারতেছ, এটা রাখলে দেখা যাচ্ছে তার মার্ক মাইনাস, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে এইটা। অনেক বড় সলভ করলাম। যাই হোক, সব কিছু মিলে আমরা 3E আজকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমরা সরলরেখারই 3F নিয়ে আবারও আমরা এখানে ফিরে আসবো। তো এ পর্যন্তই, ঠিক আছে।